দুঃখ লাগে, বুঝছেন, খুবই দুঃখ লাগে যে এই যে ভারতের সাথে বাজাবাজিটা, ভারতের সঙ্গে বাজায়া দেখায় দিছে যে আমরা সব ভারত বিদ্বেষী। আর ভারত খারাপ করছে, হ্যাঁ, ভারত বাংলাদেশের উপরে একটা বস হিসাবে তারা দাঁড়ানোর চেষ্টা করছে। ভারত বলতে আমি বলবো ভারতের রাজনীতিবিদরা তার টিকে থাকার কারণে, তার ক্ষমতার কারণে করছে। এখন এইটারে ব্যবহার করে বাংলাদেশে ভারত বিরোধীরা তারা একটা স্লোগান দিয়ে ভারতের পণ্য বর্জন করো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা কইরা একটা ইমোশন তুইলা ক্ষমতার পালাবদল হচ্ছে। কেবল একবার ভারতপন্থী তো একবার এন্টি ভারতপন্থী, একবার ইসলামাবাদপন্থী তো একবার এন্টি ইন্ডিয়া দিল্লিপন্থী, এইসব খেলা চলছেই। এই যে ভারতের এক মন্ত্রী আজকে গতকালকে বলল যে আপনার বাংলাদেশের উপরে এত বড় একটা কথা, এইটা তো অতীতে শোনা যায়নি। এখন এটা কি শুধুমাত্র তাদের রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট এমন কিছু? দিলীপ ঘোষের মতো নেতা আমরা কখনো বিজেপির নেতার নামও ঠিক মতো আমরা শুনি নাই, ভারতের মানুষ হয়তো জানে। সে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার দেওয়ার সুযোগটা কে দিয়েছে? কি ভারতের সঙ্গে টেক্কার দিলে ওরা বাঁচতে পারবে না, মানে বাংলাদেশকে লক্ষ্য করে। আমি একবার মনে করেছিলাম হেডলাইনটা শুনে যে এটা কি পাকিস্তানকে বলছে কিনা। তার বক্তব্য হলো যে এই যে বাংলাদেশে যে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক সহ 6 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্ধ ব্যবহারে বিধিনিষেধ জারি করেছে ভারত। এই প্রেক্ষাপটে এখন কি হবে? এই দিলীপ ঘোষের হুঙ্কার হলো যে আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ তো কোন ছাড়, মানে বাংলাদেশ তার গোনার মধ্যেই নাই। দেখেন মেন্টালিটি কোথায়। চারদিক থেকে ভারত দিয়ে ঘেরা, ওদের সব আমাদের হাতে, আকাশ থেকে পানি, ব্যবসা থেকে বাণিজ্য। ওদের বোঝা উচিত ভারতের সঙ্গে টক্কর দিলে ওরা বাঁচতে পারবে না। এখন কথা শুনতে আমাদের তিতা লাগছে, খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা কি? অর্থনীতিবিদদের হিসাব, আমি যতটুকু পড়ালেখা করেছি দেখলাম যে আচ্ছা সারা পৃথিবীতে আমরা যা রপ্তানি করি তার মাত্র 3 হচ্ছে ভারতে আমরা রপ্তানি করি। এর মধ্যে একটা বড় ধাক্কা খাবে এখন তৈরি পোশাক, এটা নিয়েও কথা আছে। আর হচ্ছে প্রক্রিয়াজাত খাবার। প্রক্রিয়াজাত খাবার কি? সেটা হলো আমাদের পটেটো চিপস। আপনাদের বাচ্চা কাচ্চা খায় না? এটা খুব জনপ্রিয় হয়ে গেছিল ভারতে, বিশেষ করে 7 সিস্টারে, মেঘালয়, আসাম, ত্রিপুরা, ইভেন কলকাতা, পশ্চিমবঙ্গে, ওইখানে খুব জনপ্রিয় হয়েছিল। প্রাণ আরএফএল গ্রুপ $5 বিলিয়ন আপনার $5 মিলিয়ন যতটুকু দেখলাম, মানে মেলা টাকার তারা রপ্তানি করতো ভারতে। 17টা ট্রাক বর্ডারে আটকায় গেছে যেদিন ভাব ডিক্লেয়ার দিচ্ছে। গতকালকে আমি যেদিন কথা বলছি সোমবার, তার একদিন আগেই 17টা ট্রাক প্রাণ আরএফএল গ্রুপের আটকাইছে। 500 কোটি টাকার তারা রপ্তানি করতো। আমাদের হাতিল অনেক বড় প্রতিষ্ঠান আসবাব শিল্পের, তাদের অনেক শোরুম আছে ভারতে। সেই শোরুমগুলো বাঁচায় রাখতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এগুলো দিলাম বড় বড় কোম্পানির কথা। ছোট ছোট অনেক মানুষ ভারতে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করছিল না? আরে আসেন গার্মেন্টসের কথায়। গার্মেন্টসের জুট ব্যবসা, এই জুট ব্যবসা বাংলাদেশের মানুষজন করছিল না? হাতিল আর আরএফএল বললে মনে হবে বড় বড় 2টা কোম্পানি যাচ্ছে। ছোট ছোট কত হাজার হাজার মানুষ এইসব পণ্য ভারতে রপ্তানি করছিল না? আচ্ছা, সেগুলোর এখন একটা মানে একদম পুরা ধস নামার অবস্থা। ব্যবসায়ীদের কমেন্ট আছে পত্রপত্রিকায়, প্রথম আলোতেই দেখবেন। ব্যবসায়ীদের জিজ্ঞেস করছে যে ভাই ক্ষতিটা কেমন হবে, তারা এখন মুখ খুলে না, কারণ সরকারের আবার বিরাগ ভাজন হইতে হয় কিনা। সরকার আবার মুখ খুলে যদি মাইন্ড করে, ব্যবসায়ীরা বলছে টের পাবেন, মানে সামনে তেলটা কি বের হয় এটা টের পাবেন। এই তেল বের হচ্ছে তো আমাদের তথাকথিত রাজনীতিবিদদের কারণে, যারা ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে তৈরি হওয়া ছোট বিদ্বেষকে বড় আকার ধারণ করেছে। আমরা বাংলাদেশের মানুষ প্রমাণ করেছি আমরা দিল্লির সঙ্গে আমরা নত জানো না, পাকিস্তানের সঙ্গে না, চায়নার সঙ্গে না, ইভেন আমেরিকার সঙ্গে না, কিন্তু রাজনীতিবিদরা আমাদের মধ্যে খেলা লাগায় রাখে। এখন কি পরিমাণ ক্ষতি হবে না হবে বড় কথা না, ভারতের ভিতরে যদি এই টেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে বাংলাদেশে একটু সাইজ করি, এবং বাংলাদেশে ভারতের পাবলিকের মধ্যে, ভারতে কিন্তু সাধারণ পাবলিকের মধ্যেও এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা, ভারতের রাজনীতিবিদ এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টটা ভারতের রাজনীতিবিদরা খুব সাংঘাতিক রকম গ্রো করে ফেলেছে। এখন এই জায়গায় এসে আমরা কি করছি? এখনো আমরা এই শুল্ক, পাল্টা শুল্ক, প্রথমে ভারত হলো তার দেশের ভেতর দিয়ে আমাদের কিছু ট্রান্সশিপমেন্ট সুবিধা, মানে তৃতীয় কোনো দেশের রপ্তানি পেতে প্রথম বাধা দিল, বাংলাদেশ এসে দিল ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে। এইটার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত এখন তার এই স্থলবন্দর ব্যবহারে নিষেধ করে দিছে। তো এখন এই যে ভারতের কাছ থেকে এইসব পরিস্থিতি, তো কোথায় আপনারা ভারত বিরোধী? ওই যে গত 2-3 বছর সম্পর্কটা এই জায়গায় আনতে গিয়া বউয়ের শাড়ি পুরান, ওই নিজের চাদর পুরান, যে ভারতীয় পণ্য বর্জন করবেন, তো স্লোগান দেন এখন দেখি। এখন স্লোগান দেন, বলেন যে ভারত থেকে পেঁয়াজ আনবো না, মাংস তো বন্ধ, তারপরে আরো যা যা লাগে হলুদ, আদা, রসুন, জিরা, চাউল আনবো না, বলেন দেখি। বলার তাকত আছে? ওই টক্কর দিতে পারবেন? ভবিষ্যতে যদি ভারত এই জায়গায় যায়, আমি প্রশ্ন করছি, দেখেন পেঁয়াজের কেজি কোন জায়গায় যায়, যদি এই সম্পর্কটা কূটনৈতিকভাবে সুন্দরভাবে সমাধান না করে, তখন পরিস্থিতি কি দাঁড়াতে পারে? আর ভারতের সাথে এই বাজাবাজি করলে পরে এখন
আমাদের যদি এই মনে হয় দূরও রপ্তানি করে কি হবে, আমরা ইউরোপ আমেরিকার কিছু দেশে রপ্তানি করি, ওগুলো যদি কমেও যায়, আচ্ছা কি আছে, এখন না হয় সুদের ব্যবসা করি। আমরা যেহেতু সুদের উপরে নোবেল প্রাইজ পাইছি অনেকটা, এরকম না, ওই সুদ ব্যবসা করে তো আমরা শান্তি আইনা ফেলছি দেশের মধ্যে। তো চলেন, ওই যে বলতেছে সরকার এখনো কি নাকি ক্ষুদ্র ঋণের উপরে আরো কি প্রতিষ্ঠান করা দরকার বাংলাদেশে, খুব দরকার। চলেন সুদের ব্যবসা, আমি আপনার সুদ দিব, আপনি আমার সুদ দিবেন, এই দিয়ে যা আয় রোজগার হবে, লাভালাভি হবে, এই দিয়ে আমরা চলবো সুখে শান্তিতে। দরকার কি ভারতের দিকে তাকায় থাকার? হ্যাঁ, আমরা সুদের ব্যবসা করে পেঁয়াজের ক্ষেত করবো, আঙ্গুরের ক্ষেত করবো, অসুবিধা আছে? এই রাস্তায় যাওয়া ছাড়া আমি তো আর কোনো গতি দেখি না। যে এইভাবে একটা প্রতিবেশীর সাথে, একটা বৃহৎ প্রতিবেশীর সাথে চারদিকে ভিড়ানো, এমনকি ভাব, এমন মাঝে মধ্যে যুদ্ধ একটা ভাব, দরকার কি রে ভাই আমার অন্যের লেজে পাড়া দিয়ে ঝগড়া করার? আমরা তো শান্তিপূর্ণ জাতি। মিয়ানমার যে আজকে কয়টা বছর ধরে খুঁজেই দিয়েছে, আমরা তো একটাও আমাদের মোটর সেল এখান থেকে গিয়ে মিয়ানমারের বর্ডারে পাওয়া যায়নি। মিয়ানমারের ভুরি ভুরি মোটর সেল বাংলাদেশের ভেতরে আছে, যারাই ফেলুক। হুদাই এখন ওখানে যাদের মধ্যে গ্যাঞ্জাম, আমরা গায়ে পড়ে গিয়ে প্রতিবেশীর গ্যাঞ্জামের মধ্যে নিজেদের জড়াইতেছি না? এরকম একটা আবহাওয়া না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।